চাকরির আন্দোলন থেকে ইতিহাস বদলে দেওয়ার জুলাই শুরু। শহীদদের স্মরণে স্মৃতির মিনারে মোমবাতি প্রজ্বালন ছাত্রদলের। রংপুরের দেশ গড়ার পদযাত্রা কর্মসূচি এনসিপির। প্রশাসন পুলিশের হাতে থাকছে না ভোট কেন্দ্র স্থাপনের ক্ষমতা, বাদ পড়েছে ইভিএম কক্ষ নির্ধারণও। নীতিমালা জারি ইসির, কর্তৃত্ব ফিরল নির্বাচন কর্মকর্তাদের হাতে। জাতীয় নির্বাচন আগামী বছরের শুরুর দিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বাড়াতে অভিন্ন অঙ্গীকার। এবং মাঝপথে লক্ষ্যমাত্রা কমিয়েও রাজস্ব আদায়ে ঘাটতি 1 লাখ কোটি টাকার বেশি। অর্থ বছরের শেষ সময়ের অচল অবস্থাকে দুষছেন ব্যবসায়ীরা। নতুন বছরেও সংকট বাড়ার শঙ্কা। সকালের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন করেছে ছাত্রদল। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। তারা বলেন, অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়, এটি আপামর ছাত্র জনতার। সংগ্রামের স্বপ্ন পূরণে আগামীতেও ছাত্র সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান তাদের। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজতেই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গেয়ে ওঠেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রক্তাক্ত জুলাই স্মরণে শহীদ মিনারে এই আয়োজন করে ছাত্রদল। অংশ নেন বিএনপির অন্যান্য সহযোগী সংগঠন ও কেন্দ্রের জ্যেষ্ঠ নেতারা। জাতীয় সঙ্গীতের পর শত শত মোমবাতি জ্বালিয়ে তারা স্মরণ করেন জুলাইয়ে প্রাণ দেয়া শহীদদের। জুলাইয়ের প্রথম প্রহরে গণ অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। এ সময় সংগঠনটির সভাপতি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবেন সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সকল ছাত্র দলের নেতা কর্মীরা সেই অকুতোভয় চিত্তে রাজপথ থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবই। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেন, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল নয়, আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। আগামীতেও সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্ত্র প্রহরী হয়ে থাকতে হবে। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। আমাদের ছাত্র সমাজ তোমাদের আকাঙ্ক্ষা যাতে হারিয়ে না যায়, সেটার জন্য ওই মোমবাতি প্রজ্বলনের মতো তোমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকতে হবে। অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদদের আত্মত্যাগকে মনে রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাধা এলেও থেমে থাকা যাবে না। এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেন নেতারা। 1 বর্ষ পূর্তি হলো। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় সঙ্গীত এবং মোমবাতি প্রজ্বলন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। যশোরে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে বক্তারা বলেন, যারা জীবন দিয়ে মুক্তির স্বাদ এনে দিয়েছে তাদের উত্তরসূরি হিসেবে ছাত্রদলের প্রতিটি কর্মী সামনের দিকে এগিয়ে যাবে। খুলনায় আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল প্রতিপাদ্য মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় বক্তারা বলেন, জুলাই আন্দোলন দেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এক অনন্য মাইল ফলক। জুলাইয়ের প্রথম প্রহরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালনে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপি নেতারা। রওনা হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। একটি সাম্যের রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে ইতিহাসকে স্মরণ এবং জনগণকে সঙ্গে নিয়ে পথ চলার বিকল্প নেই। আর দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারেননি, এটি এনসিপির হাত ধরে বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের হাত ধরে সফল হওয়ার কথা ছিল, সেটা সফল না হওয়ায় আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ সামনের দিনে আমাদের সেই জুলাইয়ের আকাঙ্ক্ষা
সেই স্বপ্ন এনসিপির হাত ধরে সফল হবে ইনশাআল্লাহ। নতুন যে রাজনৈতিক জনগোষ্ঠীর উত্থান হয়েছে তাদের হাত ধরে এই বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের বাংলাদেশ অবশ্যই বাংলাদেশে একদিন প্রতিষ্ঠিত হবে। রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির প্রথম দিন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত। রয়েছে শহীদ আবু সাইদের বাসভবনের ঠিক সামনে। আপনারা জানেন যে দেশ গড়তে জুলাই পদযাত্রার যে কর্মসূচি সেটি আজকে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে সেই কার্যক্রম শুরু করবেন এনসিপির নেতৃবৃন্দরা, এবং আমরা যতটুকু জেনেছি 9টার পরে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আসবেন শহীদ আবু সাইদের বাড়িতে, এবং এই কবর জিয়ারতের মধ্য দিয়ে মূলত এই মাসব্যাপী যে কর্মসূচি সেটি শুরু হবে। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলন থেকে যে আন্দোলন তৈরি হয় সেই আন্দোলন কিন্তু 16 জুলাই আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দুহাত প্রসারিত করে এর যখন প্রতিবাদ জানাচ্ছিলেন সেই সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ, এবং এই আবু সাইদের মৃত্যুর পর সেই আন্দোলন কিন্তু স্ফুলিঙ্গে পরিণত হয় এবং সারা দেশে ছড়িয়ে পড়ে। এবং বলা যায় যে কোটা বিরোধী আন্দোলন থেকে এক দফা আন্দোলনের যে স্ফুলিঙ্গ সেটি মূলত আবু সাইদ শহীদ হবার মধ্য দিয়েই সেই আন্দোলনের যে বেগবান সেটি কিন্তু রূপ নেয় সারা দেশে। আপনারা জানেন যে আজকে সারাদিনের কর্মসূচির কথা যদি বলি, এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আসবেন, এনসিপির আহ্বায়ক নাহিদ, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ যারা আসছেন তারা মূলত এখানে 9টায় সময় দেয়া আছে কবর জিয়ারতের। 9টায় কবর জিয়ারতের পরে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করবার পর তারা পদযাত্রা কর্মসূচিতে অংশ নেবেন গাইবান্ধায়, এবং গাইবান্ধা সদর থেকে শুরু করে গাইবান্ধার বিভিন্ন উপজেলায় সেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এবং এর পরে বিকেলে কথা রয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট থেকে শুরু হওয়া পদযাত্রা কর্মসূচি, এবং সেটি রংপুর মহানগরের বিভিন্ন পয়েন্টে সেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এবং পাশাপাশি কিছু পথসভারও আয়োজন করা হয়েছে, যেখানে সামনের দিনের বাংলাদেশ বিনির্মাণে তাদের যে বক্তব্য সেটি তারা তুলে ধরবেন। সবকিছু মিলে আমরা অপেক্ষা করছি 9টার সময়ে এখানে এনসিপি নেতৃবৃন্দরা আসবেন, এবং যে মাসব্যাপী যে জুলাই পদযাত্রার যে কর্মসূচি সেটি শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকে শুরু হবে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে আজকের যে কর্মসূচি সেটির সবশেষ খবর। রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী নিশাত। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা পুরো জুলাই যাত্রা ছিল চরম উৎকণ্ঠা, আতঙ্ক আর দৃপ্ত সাহসের নাম, যেটির ইতি ঘটে 5 অগাস্ট। বাংলার আপামর ছাত্র জনতার কাছে যে দিনটি 36 জুলাই নামে পরিচিত। আন্দোলনের নেতৃত্বে থাকা সমন্বয়করা বলছেন, জুলাইয়ের মাঝামাঝিতে রংপুরে আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে কোটি বিরোধীর মতো অরাজনৈতিক একটি আন্দোলন রূপ নেয় রাজনৈতিক আন্দোলনে। হাসান আলীর প্রতিবেদন। 3 আগস্ট শহীদ মিনারে এক দফার ঘোষণা দেন নাহিদ ইসলাম। 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলনে 1,500-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। শুরু হয় নতুন ইতিহাস। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ বলছেন, 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার মধ্য দিয়ে শুরু হয় শেখ হাসিনার পতন। আমাদের কাছে সবসময় স্বপ্ন ছিল কোনো একটা সুযোগ আসলে অবশ্যই শেখ হাসিনার পতনের দিকে আমরা আগাবো। 16 তারিখ দিবাগত রাতে যখন ছাত্রলীগকে বিভিন্ন ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার মধ্য দিয়ে কিন্তু শেখ হাসিনার পতনের প্রথম ধাপ শুরু হয়ে যায়। গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম মনে করেন, দীর্ঘদিনের দুঃশাসনে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল সাধারণ মানুষের। সামগ্রিকভাবে তখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়, এবং আমরা মনে করি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সন্তানদের যখন তারা জীবন দিতে দেখলো, রক্ত দিতে দেখলো, তাদের ভয়টা কেটে গেল এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের ডাকে রাজপথে নেমে আসে, এবং দিন শেষে এটা অভ্যুত্থানের দিকে যায়।
তরুণরা যদি জেগে ওঠে। গণঅভ্যুত্থানের প্রধান মুখ নাহিদ ইসলাম উত্তাল সেই সময়ের স্মৃতিচারণায় বলছেন, জুলাইয়ের অংশীজনদের অনৈক্যের কারণে বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এখনো, তবে হাল ছাড়তে রাজি নন তিনি। আশা করেছিলাম রাজনৈতিক দলগুলা ঐক্যমত থাকবে, সবাই একসাথে এই কাজটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এজেন্ডাগুলো ভাগ হয়ে যায়, অনৈক্য তৈরি হয়েছে, ফলে প্রত্যাশা পূরণ হয় নাই। এই যে আমরা বলতেছি জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই বা একটা হতাশা আসলে আছে সবার ভিতরে, এটাই প্রমাণ করে যে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা অনেক বড় ছিল। অন্যায় আর অবিচারকে বাংলার মানুষ যে অনন্তকাল ধরে মেনে নেয় না, তারই জলজলে উদাহরণ 2024 সালের জুলাই। যে জুলাইয়ের ইতিহাস বাংলাদেশের রাজনৈতিক পাটাতনকে নতুন করে নির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন দেখার বিষয়, নতুন বন্দোবস্তের পথে কতটুকু হাঁটতে পারে বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে রক্তাক্ত জুলাই। নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে গত বছর জুলাইয়ে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন, যার শেষ পর্যায়টি ছিল গণ অভ্যুত্থান। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। বঞ্চনা থেকে মুক্তি পেতেই লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্রে শুরু থেকেই সরকারি চাকরিতে জারি ছিল কোটা প্রথা। এক পর্যায়ে সেই কোটা দাঁড়ায় 56%। বছর 6 আগে 2018-তে 56% পদে কোটার ভিত্তিতে নিয়োগের বিরোধিতা করে শুরু হয় কোটা আন্দোলন। 6 বছর আগের সেই আন্দোলন নতুন মাত্রা পায় 2024-এ এসে। 5 জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র জারি করেন আদালত। রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 6 জুন আবারও বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুদিন বিরতি দিয়ে 9 জুন আবারও মাঠে নামেন তারা এবং সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নামেন আন্দোলনে। 1 জুলাই থেকে শুরু হয় লাগাতার কর্মসূচি। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। 24-এর 1 জুলাইতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচি ঘোষণা করে 4 জুলাইয়ের মধ্যে চূড়ান্ত সুরাহার আহ্বান জানান শিক্ষার্থীরা। জুলাইয়ের প্রথম দিনটি নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে মূলত শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে ডিসিএসপি কমিটি ও ইভিএম বাদ দিয়ে ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা জারি করেছে ইসি। কর্তৃত্ব থাকছে নির্বাচন কর্মকর্তাদের হাতেই। সোমবার এই নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে ইসি। এবারের নীতিমালায় মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের প্রশাসন এবং পুলিশ কর্মকর্তাদের নিয়ে ভোট কেন্দ্র স্থাপন কমিটি রাখা হয়নি। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে ইভিএমে ভোট দেওয়ার জন্য কক্ষ নির্ধারণের বিষয়টিও। 2023 সালের ভোট কেন্দ্র নীতিমালায় ভোট কেন্দ্র নির্ধারণের ক্ষেত্রে ডিসি ও এসপিদের সমন্বয়ে একটি জেলা কমিটি গঠন করে নির্বাচন কমিশন। এই কমিটির মাধ্যমেই ভোট কেন্দ্রের স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হতো। তবে এই কমিটিগুলোর নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন ওঠে। আগামী বছরের শুরুতেই দেশে নির্বাচন হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সোমবার সন্ধ্যায় দুজনের ফোনালাপ হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, দুই দেশের বাণিজ্য, শুল্ক, রোহিঙ্গা সংকট, চলমান সংস্কার নিয়েও আলোচনা হয়েছে 15 মিনিটের ফোনালাপে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টার দিকে তাদের মধ্যে শুরু হয় আলোচনা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দুই দেশের বাণিজ্য, শুল্ক, রোহিঙ্গা সংকট, চলমান সংস্কার কার্যক্রম ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে দুজনের মধ্যে। আলোচনার শুরুতেই বাংলাদেশের বৃহত্তম রপ্তানি গন্তব্য ও রেমিটেন্সের শীর্ষ উৎস তুলে ধরে উভয় নেতা দ্রুত শুল্ক জটিলতার সমাধান প্রত্যাশা করেন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পথ প্রশস্ত হবে বলে আশা ব্যক্ত করেন তারা। নির্বাচন কমিশন উপযুক্ত সময় আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন হবে। এই অবস্থায় চলমান রাজনৈতিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আসবে বলে মার্কো রুবিওকে প্রত্যাশার কথা জানান প্রধান উপদেষ্টা। আগে সরকার নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল উল্লেখ করে ডক্টর ইউনুস জানান, কমিশন পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার কাজ করছে।
করছে। রুবিও বাংলাদেশের সংস্কার এজেন্ডা এবং আগামী বছরের শুরুতে নির্বাচনের পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছে প্রেস উইং। রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা অব্যাহত রাখায় মার্কো রুবিওকে ধন্যবাদ জানান ডক্টর ইউনুস। উল্লেখ করেন রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা আগের চেয়ে ভালো অবস্থায় আছে। 15 মিনিটের এই ফোন আলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছে প্রেস উইং। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। 44তম বিসিএস এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এতে ক্যাডার পদে 1690 জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সোমবার রাতে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় 2021 সালের 44তম বিসিএস পরীক্ষার বিভিন্ন ক্যাডারে 1710টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত 1690 জন প্রার্থীকে নিয়োগের জন্য কমিশন সাময়িকভাবে মনোনয়ন প্রদান করছে। যোগ্যতা সম্পন্ন প্রার্থী না পাওয়ায় কারিগরি ক্যাডারের 20টি পদে প্রার্থী মনোনয়ন সম্ভব হয়নি। 2024-25 অর্থ বছর শেষ হওয়ার একদিন আগ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 3,61,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1,02,000 কোটি টাকা কম। ব্যবসায়ীরা বলছেন শতাংশে নয়, পরিসরে বাড়িয়ে পূরণ করতে হবে রাজস্ব আদায়ের লক্ষ্য। এদিকে অর্থনীতিবিদদের আশঙ্কা লক্ষ্যমাত্রা পূরণ না হলে নতুন অর্থ বছরে ঘাটতি আরও বাড়বে। অন্তরা সেনের রিপোর্ট। রাষ্ট্র পরিচালনার অন্যতম চালিকা শক্তি অর্থ, যার যোগান দিয়ে থাকে জাতীয় রাজস্ব বোর্ড। সদ্য বিদায়ী অর্থ বছরে সংস্থাটির রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 4,80,000 কোটি টাকা। অর্থ বছরের মাঝপথে এসে লক্ষ্যমাত্রা কমিয়ে করা হয় 4,63,500 কোটি টাকা। কিন্তু বছরের একদিন বাকি রেখে প্রতিষ্ঠানটির হিসাব বলছে আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা, যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 1,02,578 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে আদায় হওয়া রাজস্বের চেয়ে 5.68% কম। রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। নেতিবাচক প্রভাবের কারণ হিসেবে অনেকেই বলছেন জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে যেখানে রাজস্ব আদায়ে জোর দিতে হতো কর্মকর্তাদের, সেখানে সরকার ও নিজেদের মধ্যে মতপার্থক্য তৈরি করে সৃষ্টি করা হয় অচল অবস্থা, যার প্রভাব পড়েছে অর্থ বছরের শেষ সময়ে। এমন প্রেক্ষাপটে ব্যবসায়ীরা মনে করেন করের হার না বাড়িয়ে বাড়াতে হবে পরিসর। বর্তমানে যারা ভ্যাট আর ট্যাক্স দিচ্ছে এরকম সংখ্যা যদি করি আমার মনে হয় 50টা হবে না। করের আওতা বাড়াইতে হবে, এটা হলো মূল লক্ষ্য। আওতা যদি না বাড়াইতে পারেন তাহলে এটা কোনো গভর্নমেন্ট আসলে এটা সম্ভব পারে না, অতীতেও পারে না আর সামনেও পারবে না। এদিকে রাজস্ব আদায়ের ঘাটতির প্রভাব পড়বে আর্থিক খাতে, এমনটি জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হলে সংকট আরও বাড়বে নতুন অর্থ বছরে। এই বছর তো আসলে একটা চরম একটা উচ্চায়ের মধ্যে দিয়ে সরকারকে পার করতে হয়েছে। তো এটা স্বাভাবিক, কালেকশনস টার্গেট যেটা ছিল সেটা লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়তো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাবে না। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আগামী বছরের জন্য, যে যদি এই বছরে 1 লাখ কোটি টাকা যদি কম হয় তাহলে আগামী বছরে যে 4,99,000 কোটি টাকা টার্গেট ধরা হয়েছে এটা কিভাবে আসলে আপনার আহরণ হবে। এবং যদি আমরা এর কাছাকাছি যদি যেতে না পারি তাহলে আমাদের তো ডেফিসিট আরও বাড়বে। ব্যাংকিং খাত থেকে লোন নেওয়া বলেন, এটা আরও অনেক বেড়ে যাবে, তখন অর্থনীতি একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। এনবিআর এর পরিসংখ্যান বলছে গেল 4 অর্থ বছরের কোনো বাড়ি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি সংস্থাটি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 2 ভারতীয় নাগরিক নিয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র। পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকার বাসিন্দা হিসেবে কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্টও। বিষয়টি জানাজানির পর সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এরই মধ্যে তদন্ত শুরু করে ওই 2 এনআইডি ব্লক করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। সোহাগ হায়দারের রিপোর্ট। বজেন্দ্রনাথ রায় প্রধান ও ভবেন্দ্রনাথ রায় প্রধান নথি অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার মাগুরমারি গ্রামের বাসিন্দা তারা, অথচ সম্প্রতি তারা বাংলাদেশের নাগরিকত্ব সনদ নিয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া বামনহাট ইউনিয়নের জায়গিরপাড়া এলাকা থেকে। কিনেছেন বাংলাদেশি সিম, খুলেছেন ব্যাংক অ্যাকাউন্ট। সম্প্রতি তাদের বাংলাদেশি নাগরিকত্ব নেওয়া প্রকাশ পেলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খোঁজ নেওয়া হলে জায়গিরপাড়া এলাকার কোনো বাসিন্দা তাদের চিনতে পারেননি। হিন্দু মুসলমান যারা এখানে আছে সবাইকে চিনি জায়গিরপাড়া। এই পরিবারটাকে তো আমি চিনি না। 80 বছর পর্যন্ত লোক আছে, তারা কোনোদিন বলতে পারতেছে না, ছবিগুলো দেখে বলতে পারতেছে না এরা এই জায়গার মানুষ। আমরা ভোটার তালিকারও কাজ করছি,
আমার জানা মতে এই নামে কোনো ব্যক্তি এই এলাকায় নেই। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি জানার পর ওই দুই ভারতীয় নাগরিক কিভাবে বাংলাদেশি জন্মসনদ ও ভোটার কার্ড করলো তা নিয়ে তদন্ত চলছে। আর এরই মধ্যে অভিযুক্তদের এনআইডি ব্লক করা হয়েছে বলে জানায় নির্বাচন অফিস। তদন্তে বের হয়ে আসছে তখন নির্বাচন অফিস তাদের এই ইয়েটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, আপাতত স্থগিত করেছে এবং সকল কার্যক্রম বন্ধ আছে। যেহেতু এটা তদন্তাধীন এবং এখনো সিদ্ধান্ত হয়নি, সে প্রেক্ষিতে বর্তমানে দুটি এনআইডি লক করা আছে। ভারতীয় নাগরিক বাংলাদেশি বাসিন্দা হওয়ার রহস্য উন্মোচনে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি এলাকাবাসীর। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। নতুন করে করোনার সংক্রমণের আশঙ্কা বাড়লেও প্রয়োজনীয় কিট, রি-এজেন্ট আর জনবল সংকটে বন্ধ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাব। ফলে করোনা পরীক্ষার জন্য এখন একমাত্র ভরসা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। অন্যদিকে এখনও প্রস্তুত হয়নি আইসোলেশন সেন্টারও। তারিকুল ইসলামের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। দেশে আবারও শুরু হয়েছে করোনার সংক্রমণ, তবে রংপুরে নেই জনসচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। এরই মধ্যে রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে করোনা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। বিশেষজ্ঞরা বলছেন সময়ের সঙ্গে নিজের গতি প্রকৃতি বদলেছে করোনা ভাইরাস। এ কারণে উপসর্গ বোঝার আগেই আক্রান্ত হচ্ছেন রোগীরা। এ অবস্থায় করোনা পরীক্ষায় পুরাতন কিট কতটা কাজ করবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। করোনার বহুত ভ্যারাইটি আসছে, সুতরাং বর্তমানে যে অ্যান্টিজেন কিটটা চালু আছে, যে পিসিআর কিটটা চালু আছে, সেইটা মানে এক্স্যাক্ট 100% রেজাল্ট নাও দিতে পারে। সুতরাং দেখা যাবে যে পিসিআর নেগেটিভ হলেও পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। এদিকে রংপুর মেডিকেল কলেজে 2020 সালে চালু হওয়া আরটি-পিসিআর ল্যাব দীর্ঘদিন ধরে অচল। তবে হাসপাতালে একটি নতুন পিসিআর ল্যাব স্থাপন করা হলেও প্রয়োজনীয় কিট, রিয়েজেন্ট আর জনবল সংকটে শুরু হয়নি কার্যক্রম। এখনও প্রস্তুত হয়নি রংপুর শিশু হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার। যেহেতু 2 বছর মাঝখানে বন্ধ ছিল, জনবল বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, কেউ কেউ হয়তো প্রজেক্টের আওতায় ছিল, এরা চাকরি শেষ হয়ে গেছে। আমরা নতুন করে জনবল আমাদের ডিজি অফিসে প্রেরণ করেছি। আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের এখানে যে 100 শয্যা শিশু হাসপাতালটি এর আগে কোভিড হাসপাতাল হিসেবে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল, ওইটিকে আমরা আবার আগাম সতর্কতা হিসাবে আমরা এটাকে ব্যবহার উপযোগী, অনেকদিন বন্ধ ছিল, এটাকে এখন আবার ব্যবহার উপযোগী করার ব্যবস্থা করতেছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত এক সপ্তাহে রংপুর বিভাগে 5 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে নীলফামারীর তথ্য সেবা ও ডিজিটাল কেন্দ্রের ফাইবার হোমগুলো। ইন্টারনেট সেবা দিতে তথ্য কেন্দ্রের উদ্যোক্তারা মডেম ও মোবাইল ডেটা ব্যবহার করছেন। এতে 10 মিনিটের কাজ করতে সময় লাগছে আধা ঘন্টারও বেশি। সার্ভারগুলো মেরামত করে দ্রুত কার্যক্রম সচল করার কথা জানিয়েছে জেলা বিটিসিএল কর্তৃপক্ষ। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় শাকির হোসেন বাদলের রিপোর্ট। অকেজো অবস্থায় পড়ে আছে তথ্য সেবা ও ডিজিটাল কেন্দ্রের ফাইবার হোমগুলো। যন্ত্রাংশ জমেছে ধুলার স্তর, বেঁধেছে মাকড়াসার জাল। নীলফামারীর প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে 30টি ইউনিয়ন পরিষদে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন ইনফো সরকার প্রকল্পের আওতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। জেলার প্রায় অর্ধেক ইউনিয়ন পরিষদে 2016 সালে জেলার 10 লাখ মানুষের কাছে উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আনা হয়, কিন্তু সংযোগের 2 বছরেই অকেজো হয়ে পড়ে ফাইবার হোমের যন্ত্রাংশ। ইন্টারনেট সেবা দিতে তথ্য কেন্দ্রের উদ্যোক্তারা মডেম ও মোবাইল ডাটা ব্যবহার করছেন। 10 মিনিটের কাজ করতে সময় লাগছে আধা ঘন্টারও বেশি। জন্মসনদ ঠিক করার জন্য আসছি, কিন্তু এখানে সার্ভার নষ্ট হওয়ার কারণে ইউনিয়নের উদ্যোক্তার অনেক সমস্যা হচ্ছে। 12টা থেকে এখন বাজে 4টা, এই দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে শুধু এই নেটের কারণেই আর কি। সার্ভারের সমস্যা, নেটের সমস্যা আসলে আর কি লেট হয়। আমরা নিজস্ব টাকা দিয়ে এমবি কিনে চেষ্টা করতেছি মানুষকে সেবা দেওয়ার জন্য। সংশ্লিষ্টরা বলছেন রাস্তার সংস্কার কাজ করার সময় কাটা পড়ে তার। সার্ভারগুলো মেরামত করে দ্রুত কার্যক্রম সচল করার কথা জানিয়েছে জেলা বিটিসিএল কর্তৃপক্ষ। অচল লিঙ্কগুলো আছে, এগুলো আমরা সচল করার জন্য বর্তমানে আমাদের টিম কাজ চলমান আছে, প্রক্রিয়া। আর হয়তো আমরা এটি অল্প সময়ের ভিতর আমরা হয়তো সবগুলো সচল করে নিব। জেলায় 30টি ইউনিয়ন পরিষদে প্রায় 10 লাখ সুবিধাভোগীকে বিটিসিএল এর সুবিধার আওতায় আনা হয়। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।
নরসিংদীতে ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 11টার দিকে শহরের পূর্ব ব্রাহ্মণদী এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানান, পূর্ব ব্রাহ্মণদী মোড়ের একটি বাড়ির গলির সামনে দুই পক্ষের উত্তেজনার পর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে রিজভি নামের ডিশ ব্যবসায়ীকে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। হাসনাবাদের সন্ত্রাসী তৈয়ব এবং তার পরিবারের ওপর হামলা করতে ব্রাহ্মণদী এলাকায় যান রিজভি। সেখানে পাল্টা হামলার শিকার হন তিনি। রিজভির বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত 8টি মামলা আছে। এই ঘটনার সাথে কারা কারা জড়িত সেটা আমরা তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে যাদের পাওয়া যাবে সেই অনুযায়ী আমরা তাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করব। আর যেহেতু একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেটা আমরা অবশ্যই নিয়মিত মামলা রুজু হবে এবং সেই অনুযায়ী তদন্ত চলবে। রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন বালিকা কেন্দ্র থেকে নিখোঁজের 19 দিন পার হলেও উদ্ধার হয়নি দুই কিশোরী আশা ও নিতু। এমন ঘটনায় উৎকণ্ঠ তৈরি হয়েছে জনমনে। এদিকে উদ্ধার হওয়া অন্য দুই কিশোরীর মধ্যে একজনের অভিযোগ, গণমাধ্যমে কথা বলায় আবারও নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। তবে সব অভিযোগ অস্বীকার করেছে সমাজসেবা অধিদপ্তর। তারিকুল ইসলামের ছবিতে রেদওয়ান হিমেলের রিপোর্ট। গত 12 জুন রাতে রংপুর সমন্বিত বালিকা শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ হন কিশোরী নিতু, স্মৃতি, কৃতি ও আশা। তাদের মধ্যে দুজন ফিরে এলো, এখনও নিখোঁজ নিতু ও আশা। ফিরে আসা কিশোরী স্মৃতি আক্তারের অভিযোগ, পালিয়ে রক্ষা পেলেও গণমাধ্যমে কথা বলায় পুনরায় তার চুল কেটে দেওয়া হয় কেন্দ্রেই। সেদিন রাতে পালিয়ে আসছে, আসার পরে আমি তুলি না ওদেরকে, বলি তুমি যাও, শেখরা ছেলে থাকো। বলে তুমি মা জানো না এখানে অনেক ঘটনা। আমি বললাম শুনবো না কোনো কথা। 4টা মেয়ে আমাকে জোর করে ধরে কই কি আপনি তো আমার মায়ের মতন, আমাকে বাঁচান। ঘুমাইছিলাম, আমার চুল কাটছে। কাটার পরে দ্বিতীয় দিন আমি অসুস্থ হয়ে গেছি, হাত পা উঠাইতে পারি না। ম্যাডামকে বলছি, ম্যাডাম আসি দেখছে। 25 জুন রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্মৃতির জবানবন্দি গ্রহণ করে মা মুক্তি বেগমের জিম্মায় দেন। কোর্ট অর্ডার দিয়েছে যেই ভিকটিম আবেদন মতো তার মায়ের কাছে থাকবে, মার কাছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। তবে সমাজসেবা অধিদপ্তর নির্যাতনের সব অভিযোগ অস্বীকার করেছে। আর নিখোঁজ দুই কিশোরীকে খুঁজে বের করতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। এটা সম্পূর্ণ মিথ্যা। ওই শিশুটাকে নির্যাতনের কোনো প্রশ্ন আসে। আমি 1 বছর হলে দায়িত্ব আছে, 1 বছরের মধ্যে সম্রাট নামে কোনো ডাক্তার পাঠানো হয়নি। ওখানে যদি কখনো চিকিৎসার প্রয়োজন হয়, মহিলা স্টাফ দ্বারা আমি মেডিকেলে চিকিৎসা করাই, আমি অন্য কাউকে দ্বারা চিকিৎসা করাই না। দুইজনকে আমরা উদ্ধার করি, উদ্ধার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি। আর বাকি 2 জন যারা আছে তাদেরকে আমরা অনুসন্ধান করতেছি, তাদেরকে উদ্ধারের চেষ্টা করছি। এদিকে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার ও দায়ীদের বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 85 জন। পশ্চিম তীরে সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হয়েছে গুলি। শান্তি উদ্যোগে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের ঘোষণা এলেও এরই মধ্যে যুক্তরাষ্ট্র $51 কোটি অস্ত্র দিচ্ছে তেল আবিবকে। গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলায় সোমবার একদিনেই প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। টানা হামলায় ধসে পড়েছে ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র ও সড়ক। নিহতদের মধ্যে রয়েছে নারী ও শিশুরাও। একই সময়ে পশ্চিম তীরের জেনিনে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা ধ্বংসযজ্ঞের ছবি ধারণ করছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা। জেনিন শরণার্থী শিবিরে একযোগে বাড়ি, দোকান ও সড়ক ধ্বংস করছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী সেখানে 95টি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ বাড়লেও ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযানের গতি কমায়নি। এরই মধ্যে আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের ঘোষণা এসেছে। হোয়াইট হাউস জানিয়েছে এটি দুজনের মধ্যে চলতি বছরের 3য় সাক্ষাৎ। একই সঙ্গে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের কৌশল বিষয়ক মন্ত্রী ডারমারও বৈঠক করবেন। শান্তি চুক্তির নামে এই কূটনৈতিক প্রচেষ্টা চললেও হামাস জানিয়েছে ইসরায়েলের কাছ থেকে 4 সপ্তাহ ধরে কোনো গঠনমূলক প্রস্তাবই আসেনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলকে $51 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে রয়েছে প্রায় 4000 JDAAM বোমা নির্দেশক কিট ও অন্যান্য বিস্ফোরণ উপাদান। পেন্টাগন বলছে ইসরায়েলের নিরাপত্তা মার্কিন স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন গাজায় বেসামরিক প্রাণহানির মধ্যেই এই চুক্তি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খেলার খবর। অগাস্টে ভারতের বিপক্ষে হোম সিরিজ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
নির্ধারিত সময়ে সিরিজ খেলতে বাংলাদেশে আসতে এখনও সবুজ সংকেত দেয়নি ভারত। তবে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা শেষে আসার কথা শুনিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বোর্ড। এদিকে জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের সফল আয়োজনের জন্য 4 সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি। আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না, এটা আলোচনা চলছে যে কিভাবে আমরা এই সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে তারা এই সিরিজটা এই মুহূর্তে না আসতে পারে, কোনো কারণে, আমাদের আলোচনা এখনও শেষ হয়ে যায়নি, তবে নেক্সট অ্যাভেলেবল উইন্ডোতেই হবে। আমাদের উইন্ডো খালি রেখেছি, সো আমরা চেষ্টা করবো ওই সময়টাই খেলার। তবে এখানে আলোচনা এর বেশি কিছু বলতে পারছি না, কেন না, তবে দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ। তারা দেশের তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে। আমাদের আন্ডার-23 টিম শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে। বাট আমাদের সাথে যেই পর্যায়ে আলোচনা হয়েছে এখনও আমরা আশাবাদী। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চাকরির আন্দোলন থেকে ইতিহাস বদলে দেয়া জুলাই শুরু। শহীদদের স্মরণে স্মৃতির মিনারে মোমবাতি প্রজ্বালন ছাত্রদলের। রংপুরের দেশ গড়ার পদযাত্রা কর্মসূচি এনসিপির। প্রশাসন পুলিশের হাতে থাকছে না ভোট কেন্দ্র স্থাপনের ক্ষমতা। বাদ পড়েছে ইভিএম কক্ষ নির্ধারণও। নীতিমালা জারির ইসির। কর্তৃত্ব ফিরল নির্বাচন কর্মকর্তাদের হাতে। এবং জাতীয় নির্বাচন আগামী বছরের শুরুর দিকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বাড়াতে অভিন্ন অঙ্গীকার। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।